তিন্নির বুদ্ধিতে এবার ঝাঁপিয়ার দিক এক হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে চলেছেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তিন্নি তার মাকে বলতে লাগলো, মাম্মাম ওই লোকটা আমার কোনো ক্ষতি করেনি, ওই লোকটা তো আমাকে বাঁচিয়েছে গুন্ডাদের হাত থেকে। তখনই এই কথা শুনে ঝাঁপিয়ে বলতে লাগলো, কি বলছিস তিন্নি তুই? তিন্নি তখন বলতে লাগলো, আমি একটা কথাও মিথ্যে বলছি না মাম্মাম, আমি সব কথা সত্যিই বলছি। ওই লোকটাই কিন্তু আমাকে বাঁচিয়েছে, আর তুমি তো ওকে অনেক কথা শুনিয়ে এসেছো। বিথি তখন বলতে লাগলো, ঝাঁপি দি তোমাকে একটা কথা না বলে পারছি না, তুমি তো সবসময় ওই লোকটাকে খারাপে ভাবতে, কিন্তু ওই লোকটার ভিতরে না যে দীপদার মতো কিছুটা হলো মানবিকতা আছে, না হলে কি ও ও এইভাবে এ, সেই আমাদের তিন্নির পাশে গিয়ে দাঁড়াতো। তখন ঝাঁপির মনে পড়ে যায় কিভাবে ঝাঁপিকে গুন্ডাদের হাত থেকে দীপ বাঁচিয়েছে। তারপরে বিথি আরো বলতে লাগলো, তবে সমস্ত কিছুর মধ্যেও আমার একটা জিনিস এখনো অবাক লাগছে, দীপদা যেরকম রক্তটা, ওই লোকটাও কিন্তু তেমনই একটা রকচটা। তখনই দামোদর সরকার এসে তিন্নিকে বলতে লাগলো, এরে মেয়ে, তুই এভাবে বেরিয়ে গেছিস, ওই ছেলেটা যদি তোকে গুন্ডাদের হাত থেকে না বাঁচাতো তাহলে তাহলে তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না, আমার জন্যই আজকে এমনটা হয়ে যেত। ঝাঁপি তখন বলতে লাগলো, ছি ছি, আমি না জেনে না বুঝে ওই লোকটাকে এতগুলো কথা শুনিয়ে আসলাম, কি করে আমি এই কাজটা করলাম। তখনই তিন্নি বলতে লাগলো, মাম্মাম আমি তো তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, তুমি তো আমার কোনো কথাও শুনোনি। তখনই বিথি বলতে লাগলো, ঝাঁপিদি, আমার মনে হয় তোমার ওই লোকটার কাছে গিয়ে ক্ষমা চাওয়া দরকার, যেহেতু আমাদের তিন্নিকিকে ও বাঁচিয়েছে। তখনই দামোদর সরকার বলতে লাগলো, আমাদের সবার তো একটাই যে প্রাণ, আর সেটা হলো তিন্নি, তিন্নিকে যেহেতু বাঁচিয়েছে সত্যি, তোর সেখানে গিয়ে ক্ষমা চাওয়া দরকার ঝাঁপি। বিথি তখন বলতে লাগলো, তবে একটা কথা বলি, ওই লোকটা যেমন রক্তটা না, ওর কাছে ক্ষমা চাইতে হলে কিন্তু এমন একটা পজিশন নিয়ে যেতে হবে, আর সেই পজিশনটা না গিয়ে গেলে কিন্তু ওই লোকটা কিছুতেই ক্ষমা করবে না। জাপি আমি কিন্তু আগেই বলছি, তুমি কিন্তু শক্ত করে হাল ধরে তারপর ওই লোকটার কাছে যাবে। জাপি তখন বলতে লাগলো, ওই লোকটাকে ক্ষমা চাইতে হলে যে কিভাবে কনভিন্স করতে হয় সেটা আমার জানা আছে। তখন তিন্নি বলতে লাগলো, ও মাম্মা তোমাকে একটা কথা বলে রাখি, বন্ধু না খুবই ভালো, বন্ধু আমাকে বাঁচিয়েছে, আমি বলছি তো, পারলে তুমি বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো, ওকে সরি বলো মাম্মা। তখন দামোদর সরকারও ঠিক একই কথা বলতে থাকে তিন্নির সাথে। জাপি তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ক্ষমা চাইবো, কারণ আজকে ওনার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। সত্যি আমি মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম, মানুষটা ততটাই খারাপ নয়, মানুষটা আর ভিতরে একটু হলেও মানবিকতা আছে। তখন বিথিও বলতে লাগলো, হ্যাঁ সত্যি মানবিকতা আছে আমাদের দীপদার মতো, না হলে কি তিন্নিকে ওই লোকটা বাঁচাতো। ঝাঁপি দিয়ে আমি একটা কথা বলে রাখি, আমার কিন্তু মনে হচ্ছে ওই আমাদের দীপদা। তখন ঝাঁপি বলতে লাগলো, শুন বিথি, আমি তো তেমন কিছুই বলতে চাই না, ও আমার মেয়েটাকে বাঁচিয়েছে, আমি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো, বুঝতে পারছিস, আর বাকি কিছু আমাকে বলবি না, ওই লোকটার সাথে তুই আমার দীপের তুলনা করবি না। তখন বিথি বলতে লাগলো, কেন জাপিদি, বলো না, তুমি তো সবসময় ওই লোকটাকে খারাপ ভাবতে, ওই লোকটার ভিতরে যে এত ভালো মানসিকতা আছে সেটা কি তুমি জানতে? আজকে তো সেটা প্রমাণ হয়ে গেল, তবে তুমি ক্ষমা চাইতে যাচ্ছ, এতেই আমাদের ভালো লাগলো। তখন তিন্নি বলতে লাগলো, ও মাম্মা, মাম্মাম তুমি যাবে তো? জাপি তখন বলতে লাগলো, হ্যাঁ যাবো, আমি যাবো, আমি ওই লোকটার কাছে গিয়ে নিজে ক্ষমা চেয়ে আসবো। তখন তো তিন্নি খুব খুশি হয়ে যায়। তিন্নি তখন বলতে লাগলো, এই দেখো, এই দেখো, এই যে আমার গায়ের শার্টটা না, ওটাও কিন্তু ওই ভালো বন্ধুটার। অন্যদিকে দেখা যায় সেই উৎসব রায় চৌধুরী ইউএসএ শিফট করার জন্য সমস্ত লাগেজপত্র সব কিছু গুছিয়ে নিয়েছে, ফ্লাইটের সময় হয়ে গেছে, ওরা বেরিয়ে যাবে। তখনই তুর্না এসে বলতে লাগলো, ও উৎসব, আমার না সব কিছু হয়ে গেছে, এই তো আমি লাগেজটা নিয়ে আসছি। তখনই উৎসবের সেই স্মৃতিগুলি চোখে ভেসে আসে, যেটাতে ঝাঁপি ওদের ভিত পুজোতে বাধা দিয়েছিল। তখন মাথা গরম করে উৎসব দাঁড়িয়ে থাকে। উৎসবের বাবা তখন বলতে লাগলো, কিরে উৎসব, এইভাবে রেগে আছিস কেন? উৎসব তখন বলতে লাগলো, কেন রেগে থাকবো না, এই প্রথম কোনো কাজে আমরা সাকসেস হতে পারিনি, আর সবটা হয়েছে ওই ঝাঁপি সরকারের জন্য, ওকে তো আমি কোনো দিন ক্ষমা করব না, আমি এই প্রথম কোনো কাজে বাধা পেয়েছি। তখন উৎসবের বাবা বলতে লাগলো, শোন বাবা, এসব কথা না বলে না, এখন আমাদের বেরিয়ে পড়তে হবে, ফ্লাইটের সময় হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছতে হবে। অন্যদিকে দেখা যায় সে উৎসব রায় চৌধুরীর বোন কথা বলতে থাকে বিতানের সাথে, আর বলতে লাগলো, তুমি তুমি তো আমার ফোনটা রিসিভই করো না, আমি সব সময় চেষ্টা করে যে শত অসুবিধার মধ্যে তোমার ফোনটা রিসিভ করার জন্য। বিতান তখন বলতে লাগলো, বিশ্বাস করো আমি না খুব কাজের চাপ পড়ছিল, তাই তো আমি এই ফোনটা রিসিভ
রিসিভ করতে পারিনি। এখন তুমি কোথায় আছো? তখন বলতে লাগলো, "আরে আমরা কুসুমপুর এসেছি। কুসুমপুরের কাছে ক্ষীরগঞ্জ আছে না? ওখানে।" তখনই এই কথা শুনে বিতান চমকে যাওয়ার বলতে লাগলো, "কি বলছো তুমি?" তখন ও বলতে লাগলো, "তুমি কি কুসুমপুর চিনো?" তখন বলতে লাগলো, "আরে সেখানের পাশে যে ক্ষীরগঞ্জ সেটাখানে তো আমার মামার বাড়ি আছে।" এই কথা শুনে তো চমকে যায় দুজনে। অন্যদিকে যখনই ই সে উৎসবের বোন কথা বলছিল ফোনে তখনই সেখানে চলে আসে উৎসবের বন্ধু। আর সে এসে বলতে লাগলো, "কার সাথে কথা বলছিস?" এ কথা শুনে সে বলতে লাগলো, "হৃদা তুমি? তুমি এখানে?" তখন তাড়াতাড়ি করে সে সেখান থেকে চলে যেতে চাইলে তখন তো উৎসবের মা বলতে লাগলো, "শোন তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়। এক্ষুনি কিন্তু আমাদেরকে বের হতে হবে। তুই আবার কোথায় যাচ্ছিস? সারাক্ষণ ফোন নিয়ে এত ব্যস্ত থাকিস কেন?" এইদিকে দেখা যায় উৎসবের বাবা উৎসবকে বলতে লাগলো, "শোন বাবা, এখানে প্রজেক্ট করার কোনো দরকার নেই। যেহেতু এখানে প্রজেক্টে একটা বাধা এসেছে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ইউএসএ ফিরে যাওয়াই ভালো। আর এখানে ভালো জমিটা পাবো কোথায়?" তখনই জাভেদ সরকার সেখানে এসে উপস্থিত হয় আর বলতে লাগলো, "এখানে না ভালো জমিও আছে যেখানে আপনারা আপনাদের প্রজেক্টটা তৈরি করতে পারেন।" উৎসব তো তাকে দেখে রীতিমতো চমকে যাওয়ার বলতে লাগলো, "আপনি?" জাভেদ তখন মিষ্টির হাঁড়িটা উৎসবের বোনের হাতে দিয়ে বলতে লাগলো, "এগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। বিশ্বাস করুন আমাদের সেই ক্ষীরগঞ্জে না দামোদরের দিকে ১০-১৫ মিনিট হাঁটলে একটা বড় খালি জায়গা পড়ে আছে। আপনারা সেখানে প্রজেক্টটা বানিয়ে নিতে পারেন। আর সেই জায়গাটা না পতির জমি। সেখানে কোনো চাষবাস হয় না। কারণ সেখানে অতটা আ কাঁকরোল যে তার জন্য কোনো চাষবাস হয় না।" এই কথাটা বললে উৎসবের তখন মনে পড়ে ঝাঁপির সেই কথাগুলি যে তাকে কিছুতে সেখানে প্রজেক্ট তৈরি করতে দেবে না বলে সে গ্রামবাসীদেরকে খেপিয়ে নিয়ে এসেছিল। সেই ঝাঁপির মুখে এই কথাটা উৎসব তখন বলতে লাগলো, "আপনার মুখে এই কথাটা?" ঝাঁপি তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আপনাদেরকে প্রজেক্ট তৈরি করার জন্য আমি সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। কারণ আপনি আমার এত বড় উপকার করেছেন। আপনার জন্য আমি আমার তিন্নিকে খুঁজে পেয়েছি। না হলে জানি না আমার তিন্নির কি যে হয়ে যেত। তাই তো বলছি আপনাদের এই জায়গাটাতে আপনারা আপনাদের প্রজেক্টটা বানাতে পারেন। একবার গিয়ে আপনারা দেখে আসতে পারেন।" এই কথা বললে উৎসব তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "আপনি কেমন মা? যে মা মেয়েকে সামলে রাখতে পারেন না? আপনি এখানে মিছিলে ব্যস্ত ছিলেন তখনই আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে যে সত্যি যদি মেয়েটার কোনো দুর্ঘটনা হয়ে যেত, আপনি কি করে পারলেন এই কাজটা করতে? মা হতে না দম লাগে। ছেলে-মেয়েকে আঁকড়ে ধরে রাখতে হয়।" যে কথাগুলি শুনে জাপির রীতিমতো চমকে যায়। উৎসব রায়চৌধুরী আরও বলতে লাগলো, "শুনুন, আপনি যদি আপনার মেয়ের খেয়ালে রাখতে না পারেন তাহলে আপনি কী ধরনের মা হতে? মেয়ে কিভাবে এবারে বাড়ি থেকে বেরিয়ে যায় বলুন?" তখন জাভেদ বলতে লাগলো, "আমার ভুল হয়ে গেছে। সেইজন্য তো আমি সবার সামনে ক্ষমা চাইছি।" এদিকে উৎসবের বন্ধু তখন বলতে লাগলো, "এই উৎসব, ওকে ক্ষমা করে দে না। ও তো সবার সামনে ক্ষমা চাইছে। তুই কেন ওকে ক্ষমা করতে পারছিস না?" এদিকে উৎসবের বোন বলতে লাগলো, "কেন যে এই ঝাঁপি সরকার আমাদের বাড়িতে এসে পৌঁছায় না আমি কিছুই বুঝতে পারছি না।" অন্যদিকে উৎসবের মা তখন বলতে লাগলো, "মেয়েটা এখান থেকে চলে গেলে আমি খুশি হব। আমার না আর এই মেয়েটাকে সহ্য হচ্ছে না।" অন্যদিকে উৎসব তখন বলতে লাগলো, "শুনুন, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি। আপনার দেখানো জায়গা আমি কিছুতেই আমাদের প্রজেক্ট বানানোর কাজে ব্যবহার করব না।" তখন উৎসবের বন্ধু বলতে লাগলো, "ও তো কথাটা বলেছে। এমনকি ও সবার সামনে না ক্ষমাও চেয়েছে। আমাদের ওই প্রজেক্টটা গিয়ে দেখে আসতে অসুবিধাটা কোথায়?" তখন ঝাঁপি বলতে লাগলো, "শুনুন, ক্ষমা চাইতে না দম লাগে দম। আমার দম আছে সেইজন্য আমি এসে ক্ষমা চাইছি।" এদিকে তুর্নে প্রচণ্ড রাগারাগি করতে থাকে উৎসবের কাছে যে ওই মেয়েটা রীতিমতো বাড়িতে এসে অপমান করেছে আর ওর সেই ল্যান্ডে যেটাখানে প্রজেক্ট করার কথা বলেছে সেখানে দেখতে যাবে। তারপরে উৎসবের হঠাৎ তিন্নির কথা মনে পড়ে যায়। আর তিন্নির কথা ভেবে উৎসব তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ওখানে যাব।" তারপর তার বন্ধুকে নিয়ে এসে প্রজেক্টটা দেখে এবং খুব খুশি হয়ে যায় প্রজেক্টটা দেখে। ঝাঁপিকে তখন ফোন করে বলতে লাগলো, "আমি রাজি।"